মুখ্যমন্ত্রী ফুরফুরায় অর্থাৎ ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি সরাসরি বিরোধীদের উদ্দেশ্যে বলে ফেলেছেন যে যখন তিনি দুর্গাপুজো করেন, যখন তিনি অন্য কোনো ধর্মের কোনো রিচুয়ালসে যান, কোনো অনুষ্ঠানে যান, তখন তো তাকে নিয়ে কথা হয় না। তাহলে ফুরফুরা শরীফে এলে পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন এত কথা? ঠিক যেখানে বিরোধীদের প্রশ্ন শুরু, সেখানেই উত্তর শেষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শুরুতে। আর ঠিক সে বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক দোলাচল যখন চলছে, অর্থাৎ ফুরফুরা শরীফে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছচ্ছেন, তখন রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এমন কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধী শিবির। কার্যত শুভেন্দু অধিকারী তো বলেই বসেছেন যে শুধুমাত্র ভোটের আগেই কোনো বিধানসভা ভোট হোক বা কোনো ভোট যার আঙ্গিকে কিছু নির্দিষ্ট সম্প্রদায় অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে, তাদের জন্যই ফুরফুরা শরীফে একবার নয়, দুবার নয়, তিনবার বারংবার পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ঠিক এই বিষয় নিয়ে যখন রাজনৈতিক দোলাচল চলছে, রাজনৈতিক জল্পনা একেবারে তুঙ্গে, আকাশ ছোঁয়া, ঠিক সেই সময় আরও একটি বিস্তর জলঘোলা তৈরি হয়েছে। তা হলো দীঘায় যখন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, ঠিক সেই জগন্নাথ মন্দিরের পাশে একটি মসজিদ তৈরি করার কথা বলছেন তোহা সিদ্দিকী। আর ঠিক এ বিষয় নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কেন বলছি? তার কারণ বাবরি মসজিদ এবং রাম মন্দির, এই দুই প্রসঙ্গ যখনই সামনে আসে, তখন বারংবার কখনো বা মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলেন বাবর ঠিক, কখনো বা হিন্দু সম্প্রদায়ের মানুষরা বলেন না, ওখানে রাম মন্দিরই হবার কথা। আর ঠিক সে প্রসঙ্গে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এই সব মিলে যখন একাকার অবস্থা, ছয়ে ছয় লাভ, তখন ঠিক সে মতো অবস্থায় আবারও জগন্নাথ মন্দিরের পাশে মসজিদ তৈরি করাকে নির্ভর করে তুঙ্গে জল্পনা। আবারও হিন্দু মুসলিম ঐক্য কিংবা অনৈক্যকে নিয়ে শুরু হয়েছে তীব্র জলঘোলা রাজনৈতিক অবস্থান। আর ঠিক সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ফুরফুরা শরীফে পৌঁছে গিয়ে তোয়া সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ এবং কার্যত সবচেয়ে বিতর্কের জায়গা যেখানে দানা বেঁধেছে তা হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক। অর্থাৎ তা আপনারা বলতে পারেন গোপন বৈঠক কিংবা সর্বসমক্ষে বৈঠক। মূলত নওশাদ সিদ্দিকী এই বিষয় নিয়ে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শুধু তিনি একা নয়, আরও অনেকে করেছেন এবং কার্যত শুধু তাকে একা ডাকা হয়নি, অনেক পীরজাদাকেও ডাকা হয়েছে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে নিয়ে যে রাজনৈতিক জল্পনার কথা উঠছিল বারংবার, সেই রাজনৈতিক জল্পনায় কার্যত জল ছিটিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। তারপরেও কি কিছু রাজনৈতিক বিশ্লেষণ বাকি থাকে? হয়তো থাকে, তার জন্যই তো আজকের এই 1 ঘন্টার ডিবেট সেশন। আর যেখান থেকে সূত্র, যেখান থেকে শুরু, যেখান থেকে শুরুয়াত হবে ডিবেট সেশনের, সেখান থেকেই হাজারো প্রশ্ন করবে অঞ্জন। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর মূল আলোচনার বিষয় ফুরফুরায় মুখ্যমন্ত্রী। আর ঠিক এখান থেকে আমার প্রথম টেক্সট প্লেট আপনাদের সামনে রাখছি, যেখানে কার্যত একবার নয়, দুবার নয়, তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফুরফুরা শরীফে পৌঁছেছিলেন। দেখাবো তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে 3বার ফুরফুরায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরায় মুখ্যমন্ত্রীর আসা যাওয়া লেগেই রয়েছে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসেন। সালগুলো মনে রাখবেন, 2011 সাল। তারপরে 2012 সালে মুখ্যমন্ত্রী যান ফুরফুরা শরীফে। কেন 2012 সাল সেটাও আপনারা জানবেন। 2016 সালেও তিনি সেখানে যান। 2026-এর ভোটের আগে 2025-এর 17ই মার্চ ফুরফুরায় আবারও মুখ্যমন্ত্রী। আচ্ছা, তারিখগুলো একবার ভালো করে খেয়াল করুন। একদিকে 17ই মার্চ 2026, অন্যদিকে 2016 সাল, অন্যদিকে 2011 সাল, 2012 সাল। কি মনে করছেন? র্যান্ডাম নাম্বার? কি মনে হচ্ছে হঠাৎ করে কিছু তারিখ ঘোষণা, কিছু ইয়ার ঘোষণা হয়ে যাচ্ছে, বছর ঘোষণা হয়ে যাচ্ছে না? একটু রাজনৈতিক দিকে আলোকপাত করবার চেষ্টা করব সেই সব দর্শকদের যারা সত্যি সন্ধ্যে 7টার সময় ট্রাইব টিভি বাংলায় কিছু সদর্থক এবং সঠিক তথ্যের জন্য বসে থাকেন, যে অঞ্জন তাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরবে। আর ঠিক সেখানেই 2016, 11 এবং 12-র প্রেক্ষাপট আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করব। ঠিক এখান থেকে ডিবেটও শুরু হবে। আমার প্রথম কোশ্চেন এবং প্রথম যে মনে জিজ্ঞাসা রয়েছে, যা দর্শকদের মনেও জিজ্ঞাসা থাকতে পারে, তা হলো কেন 2011 সাল, কেন 2012 সাল এবং কেনই বা 2016 এবং তার সঙ্গে সঙ্গে 2026-এর আগে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে আগমন এবং সফর। আচ্ছা, ভালো করে বছরগুলোকে একটু ভাবুন। 2011 সাল কার্যত তৃণমূল কংগ্রেসের জামানার শুরু, আর ঠিক সেখান থেকে 2012 সাল
যা বারংবার আলোকপাত করবার চেষ্টা করছেন বিরোধী শিবির। বলছেন নির্দিষ্ট একটি বিশেষ সম্প্রদায়ের ভোটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিইয়ে রয়েছেন এবং কার্যত তার মূল তুরুপের তাস নির্দিষ্ট একটি সম্প্রদায়। আর ঠিক সেই সম্প্রদায়কে ক্রমাগত তোষণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মূল এজেন্ডা। যদিও বা এই এজেন্ডাকে নস্যাৎ করার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেস। তারা বারংবার বলার চেষ্টা করে না নির্দিষ্ট সম্প্রদায় নয়, তারা প্রত্যেকটি সম্প্রদায়কে সমানভাবে গুরুত্ব দেন, ঠিক যেমনটা বিজেপি সমর্থকেরাও বলে থাকেন। আর ঠিক সেই জায়গা থেকে আমাদের আলোচনা পর্ব শুরু। এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অপার্থিব ইসলাম, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইপি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই একটু রতন বাবুর কাছে যাব। রতন বাবু, আমাদের মনে হয় এই যে ডিবেট সেশন চলছে এই মুহূর্তে যা শুরু হতে যাচ্ছে, সেখানে বিজেপি তৃণমূল একে অপরকে কাদা ছোড়াছুড়ি করবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের অবস্থানটা অত্যন্ত নিরপেক্ষ বলেই আমরা মনে করছি। তার কারণ এখানে কংগ্রেসের কোনো আসবে যাবে নয়, তার কারণ কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ একেবারে ডিফারেন্ট এবং কার্যত প্রত্যেকটি সম্প্রদায়কেই তারা একত্রিত করবার চেষ্টা করেন, এমনটাই বলে থাকেন আপনারা। কিন্তু জানতে তো হবে প্রেক্ষাপটটা ঠিক কী। তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনি এমনি তো নিশ্চয়ই সেখানে যাবেন না। শুধুমাত্র তাদের ভাষায় যে কথাগুলো উঠে আসছে, শুধুমাত্র রাজধর্ম পালন করার জন্যই নাকি সেখানে যাচ্ছেন। সত্যি কি তাই, নাকি আমরা যেটা ভাবছি, যে সমীকরণটা আমি বোঝার চেষ্টা করছি 2016, 11, 2012, এই সমীকরণটাও কি অত্যন্ত প্রাসঙ্গিক নয়? রতনবাবু, আপনার সময় শুরু হলো। আমি একটু আপনার সাউন্ডটা পাচ্ছি না। রতনবাবু, আপনার সাউন্ডটা একটু আনমিউট করুন। বলছি স্যার, ওই যে না শোনা যাচ্ছে না রতনবাবু। অপার্থিববাবু, আপনার সাউন্ডটা প্লিজ মিউট করুন। হ্যালো, শোনা যাচ্ছে অঞ্জনদা? হ্যাঁ রতনবাবু বলুন। হ্যাঁ রতনবাবু বলুন। হ্যাঁ বলছি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনাদের চ্যানেলে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। একটা শেখ ফজলুল করিমের স্বর্গ নরকের কবিতার দুটো লাইন দিয়ে শুরু করি। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক। আমি আসতেছি, অসুবিধা নাই, আপনি করুন। রতন বাবু বলার পরে আমি বলছি। ঠিক আছে, আমি আসবো, রেডি আছি। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে জলে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। তো আজকে মমতা ব্যানার্জি মাননীয়া, তিনি ফুরফুরা শরীফে যাবেন, তিনি মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, যেতেই পারেন। এটা তো সব মানুষেরই অধিকার আছে। আমরা বাংলায় বসবাস করি, পশ্চিম বাংলায়, সেখানে যাবেন, ইফতার পার্টিতে যোগ দিবেন। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীও বিভিন্ন ইফতার পার্টিতে যান এবং আমরাও সেখানে অংশগ্রহণ করি, কারণ এটা বাংলা। এই বাংলায় সংস্কৃতি, সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক আমাদের একে অপরের সাথে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে অঞ্জনদা যে এই বাংলাটার মধ্যে আর কোথাও আত্মীয়তার, বন্ধুত্বের সম্পর্কটা যেন আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতার বিষাক্ত ধোঁয়াতে। আপনি যেটা বললেন 2011 সালে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গেছিলেন, তারপরে 2012 সালে, 2016 সালে এইভাবে উনি গেছেন। আজকে ফুরফুরা শরীফের ওখানেই এক ভদ্রলোক আর কি বললেন, অত্যন্ত প্রাসঙ্গিক রতনবাবু। এবং প্রত্যেকটি জায়গাতে আপনি দেখুন বিধানসভা ভোটও রয়েছে। 2016 সাল বিধানসভা ভোট, 2011 সালে তারা জয়প্রাপ্ত হলেন এবং 2012 সালে শুধুমাত্র মুসলমান তোষণ এবং মুসলমানদের থেকে অনেক বেশি ডিভিডেন্ড পেয়েছেন বলে সেখানে গিয়েছেন, এরকম বক্তব্যও রয়েছে। এবং 2026 সাল, সেখানেও দেখুন বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে আগে তিনি ফুরফুরা শরীফে গেলেন। শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করার রাজনীতি করছেন তিনি। রঞ্জন দাস, সে এখন ধরুন মুসলিম সমাজ, তারা তো আর তোষণকারীর কাছে তোষণ হওয়ার জন্য তো এই পশ্চিম বাংলায় নেই। সবার রাজনৈতিক চিন্তা ভাবনা আছে, চেতনা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। তো তারা সেটা তাদের মতো করে তারা ভাববে। কিন্তু কতগুলো ঘটনার কথা যেটা বললেন আপনি, যে এখানটাতে একজন বললেন যে ফুরফুরা শরীফে উনি কয়েক কোটি টাকা দিয়ে
উন্নয়নের জন্য কয়েক কোটি টাকা ওখানে দান করেছেন বা দিয়েছেন সরকারি খাজানা থেকে। আজকে দীঘায় উনি পুরীর জগন্নাথ মন্দির তৈরি করছেন। আচ্ছা অঞ্জন দা, এই বাংলার সংস্কৃতিতে বা এই পশ্চিম বাংলায় বলুন তো অঞ্জন দা, আপনাকেই বলি, বা আপনার কি কোনো মুসলিম বন্ধু নেই? আমার কি কোনো মুসলিম বন্ধু নেই? আমরা সম্মানও করি। তো কোথায় কেন এই প্রসঙ্গগুলো আসবে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, যেখানটাতে একটা রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে যে সেই রাষ্ট্রের জনগণ যারা আমরা সাধারণ মানুষ তার নিরাপত্তা দেওয়া, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সেই রাষ্ট্রের সমস্ত মানুষের সম্পদের তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একটা রাষ্ট্রের। রাষ্ট্র গঠন আমরা এই কারণেই করি, আমরা যারা গণতন্ত্র প্রেমী মানুষ, আমরা গণতন্ত্র চেয়েছি এই কারণে যে আমরা ভোটাধিকার দিয়ে আমরা সেই মানুষগুলোকে নির্বাচিত করি। কিন্তু এইখানটাতে এই পশ্চিম বাংলাতে আজকে অর্জনদা বলুন তো, আমরা যে এতদিন ধরে এই বাংলায় বসবাস করছি, এখন কেন এরকম একটা ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে? তৈরিটা কারা করছে? যারা রাষ্ট্রকে পরিচালনা করছে। কারণ সাধারণ মানুষ জানে যে একটা রাষ্ট্রের যারা মসনাদে বসে থাকে তাদের কাছে পুলিশ প্রশাসন থাকে, ক্ষমতা থাকে, সেই ক্ষমতার বলে তারা কিন্তু 9কে 6, 6কে 9 করতে পারে। সেই রাষ্ট্র দুটো, একটা দিল্লির এবং একটা পশ্চিম বাংলায়। আমরা কি দেখছি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানটাতে আমরা সার্বভৌমত্বের কথা বলি, যেখানটাতে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি, একটা কেন্দ্র সরকার ওখান থেকে একটা নির্দিষ্ট জাতির উপরে আক্রমণের একটা বাতাবরণ তৈরি করছে। আপনার চ্যানেলে সেদিন দেখলাম ভাই ভাই সব একসাথে মিলে যাও, আমরা সব হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই। কেন? পোস্টারও কার্যত পোস্টারও পড়ছে। স্বাধীন দেশে এই জিনিসটা হবে কারণ এরা একটা চাচ্ছে যে কোনো ইস্যু নাই। আজকে উনি ফুরফুরা শরীফে যাচ্ছেন, যান, কিন্তু উনি কি জানেন যে এই ফুরফুরা শরীফে যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষ আজকে 1 মাস রোজা রাখেন, তারা ঈশ্বরের নামে, আল্লাহ তাআলার নামে যে তার সম্পদটা দান করেছেন, দিল্লিতে যেই সরকার আছে সেই সরকার ওয়াকফ সম্পত্তিটাকে তারা নিজেদের দখলে, রাষ্ট্রের দখলে জোর করে আনার জন্য বিল পাস করার চেষ্টা করছেন। কই, তার জন্য তো ওনার একটু মাথা ব্যথা নেই, তার জন্য তো উনি কোন রকম মুখ খুলছেন না, দিল্লিতে সংসদে খুলছেন না। এই বিষয়ে আপনাকে একটু জানিয়ে রাখবো, এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে, ডেরেক ওব্রায়ান থেকে শুরু করে প্রত্যেকে এই বিষয় নিয়ে যথেষ্ট প্রোটেস্ট করছে এবং বারংবার করে তারা এই কথা নিয়ে আলোচনা প্রসঙ্গে ওয়াকফ বিল নিয়ে নানান অভিযোগ করছেন। কার্যত বিজেপিকে কার্যত বারবার নিশানা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও, আপনাকে জানিয়ে রাখবো। আচ্ছা, আমি ধরে নিলাম যে ওনারা খুব লড়াই করছে, খুবই লড়াই করছে পার্লামেন্টে এবং বলছে যখন বিল পাস হওয়ার সময় তখন ওনাদেরকে দেখতে পাওয়া যায় না। আমরা তো এই দৃশ্য দেখেছি, খুব বলছেন ওনারা যখন বিল পাস হবে, যখন ভোটাভুটির সময় থাকবে তখন তাদের এমপিদেরকে দেখা যায় না। কিন্তু পয়েন্টটা কি রতনবাবু, আমাকে বাকিদের কাছে আমার মূল পয়েন্ট হচ্ছে আপনি বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তোষণের রাজনীতি করছেন, অন্যদিকে যাদের জন্য এই তোষণ, যাদের জন্য এই রাজনীতি, তাদেরকেই ব্যাকডেটেড করে রাখছেন, তাই তো? একদম। আমি এখানে অপার্থিব বাবুর কাছে যাবো। অপার্থিব বাবু, দেখুন কার্যত আপনাদের দুজনকে, যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অপার্থিব ইসলাম এবং আলী হোসেন, আপনাদের দুজনকে তো অনেক ধন্যবাদ। তার কারণ আপনারা রোজা রাখছেন, তারপরেও ট্রাই টিভি বাংলাকে সময় দিচ্ছেন, তার জন্য করজোরে ভীষণ পরিমাণে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তার আগে অপার্থিববাবু আপনার কাছে যাবো। অপার্থিববাবু, কার্যত রতনবাবু যা বলার চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি তো করছেন, কিন্তু আপনাদেরকে পেছনেও রাখছেন। কিছুক্ষণের জন্য তৃণমূল কংগ্রেস তাকে আপনি সমর্থন করেন, সেটা ভুলে যান। এটা কি সত্যি নাকি মিথ্যে? স্পেসিফিক হ্যাঁ অথবা নাতে উত্তর চাইবো, বলুন অপার্থিববাবু। অপার্থিববাবু আনমিউট করুন প্লিজ। বলুন। অপার্থিববাবু, আমার কথা শোনা যাচ্ছে? পাচ্ছেন? হ্যাঁ, স্পষ্ট, বলুন। হ্যালো, পাচ্ছেন? বলুন। পাচ্ছি, বলুন। বুঝি রতনবাবু ঠিক লাইনেই ছিলেন, তারপরে একটু লাইনচ্যুত হয়ে গেছে। দেখুন, আমি বলছি ধারাবাহিকভাবে, আপনি বললেন এখন জেলাগুলোর এই সালগুলোর বললেন 11 সাল, 12 সাল, 16 সাল, তার ধারাবাহিক উনি যাচ্ছেন। তাহলে আজকের যাওয়াটা নিয়ে কেন হচ্ছে, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন উনি গুরু নানকজির জন্মদিনে যথেষ্ট ভক্তি সহকারে গুরুদ্বারা যান, আমাদের ক্রিসমাস ডেতে, বড়দিনেতে উনি আমাদের চার্চে যান,
উনি বেলুর মঠে যান, উনি রামকৃষ্ণ মঠে যান, উনি দুর্গা পুজোতে যান, উনি ছট পুজোতে যান, উনি আপনার ইফতার পার্টিতে যান, কোন জায়গাটায় যান না, কোন জায়গায় বৈষম্য রেখেছেন এই জায়গাগুলো। তাহলে আজকে আপনি যদি 11 সাল থেকে ধরিয়ে দিলেন, আমি আরো একটা বড় কথা বলে দিই, আমাদের রতনবাবু আছেন, উনি হয়তো জানবেন, উনি আমাদের ইন্দ্রাজি উত্তরপ্রদেশে আপনার যে দেওবাগ মাদ্রাসা, তিনি আসাদ মাদানি সাহেবের কাছেও উনি যেতেন বছরে একবার, খোঁজ নিয়ে হয়তো সব বছর না যেতে পারলে মাঝে মধ্যে যেতেন। এই যাওয়াটা শুধুমাত্র বিরোধীরা যদি আপনার বলে যে এইরকম এই কারণে তোষণে, তাহলে ধারাবাহিকটা বলছেন কই? 2011 সাল থেকে ইন্দিরা গান্ধীর কথা যখন আপনি তুলছেন তখন আপনাকে এটাও বলতে হবে, এবং আপনার কাছে যদি এই ডেটা থাকে অবশ্যই জানাবেন। দেখুন, আমরা যে কোনো সম্প্রদায়কে সম্মান করি, সেই সম্প্রদায় সেখানে তারা যাচ্ছে, যেতেই পারে, কিন্তু ইন্দিরা গান্ধীকে হিজাব পড়তে দেখেছিলেন আপনি? অপার্থিব বাবু, আমি একটু অন্যদিকে যেতে চাই। হিজাব পড়তে না দেখলেও কিন্তু তিনি মাথায় দেখেছেন কি যেতেন, আমি আপনাকে বলতাম এটা একটা সম্মানের থেকে আসতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনাদের হিজাব ধারণ করছেন, এখান থেকেও প্রশ্ন আসছে। অপার্থিব বাবু, আমি একটা কথা বলছি, আমাদের অমৃতসর স্বর্ণ মন্দিরে আমরা কয়েকবার গেছি, গেটে ঢোকার সঙ্গে সঙ্গে ওখানে ওনাদের যে ওই এটা আছে, ওই একটা সিম্বল আছে, হ্যাঁ ওরা টুপি পরিয়ে দেন, আমাদেরকে দেন, আমরা পরে সেখানে যাই, প্রসাদ খাই এবং ওইখানে চত্বরে বসেছি অনেকবার। তাহলে সেখানকার যদি নিয়ম নীতি এটা হয়ে থাকে একটা পর্দার মতো, তাহলে সেটা তো অন্যায় কোথা, আপনি বলুন আজকে এই জায়গাটা অন্যায়টা কোথা বলি? আমি যেমন আমরা মন্দির শরীফের নিয়ম হচ্ছে সেই হিজাবটা পরা, তাই তো? না, আমি সেখানটা একটা পর্দার সঙ্গে আছেন, তিনি গেছেন। আজকে যদি তিনি আজকে নিজেকে রক্ষণশীল ভাবে ঢেকে যদি যান, সেখানে অন্যায়টা কোথা দেখলেন আপনি বলুন? আমি বলছি আমি দেখছি না। অপার্থিব বাবু, দেখুন, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে বিরোধী শিবির থেকে বারংবার যে তোপ আসছে তা হলো আপনারা হিজাব পড়ছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পড়ছেন। তাদের কাছে তাদের চুলচেরা বিশ্লেষণ তারা করতে পারবেন, বিশেষজ্ঞ মানুষ। কিন্তু আপনি বাহ্যিক দৃষ্টিতে আজকে কিভাবে বলুন তো, যে আজকে একজন তিনি যদি আজকে একটা রক্ষণশীল ভাবে যান, সেটা অন্যায় কোথা, আমাকে এটা বলি, অন্যায়টা কোথা দেখছেন? এই উত্তরটা খুব ভালো আলীবাবু দিতে পারবেন। আলীবাবু, আপনারা তাহলে বারংবার কেন বলেন অন্যায়টা কোথা? এবং কার্যত যা বলার চেষ্টা করছেন অপার্থবাবু, এটা অন্যায় কোথায়? আলীবাবু, অন্যায় নাই আপনি কিভাবে দেখছেন সেটা বলার চেষ্টা করুন। পেরিজাতি ওনাদের যত ওই আজকে সমস্ত কিছু ঢেকে ওনারা থাকে, অন্যায়টা কোথা? বেশ, বুঝতে পেরেছি অপার্থবাবু, আপনার পয়েন্ট বুঝতে পেরেছি। সবাইকে সুযোগ দিতে হবে, তাদেরকে খুলতে বলতে হবে। বুঝতে পেরেছি, অতি দ্রুত শেষ করুন প্লিজ, আমি একটু আলীবাবুর কাছে যেতে হবে। আলীবাবু বলুন। প্রথম কথা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেছে তোষণ করবার জন্য। একবারে যে তহা সিদ্দিকী তিনি হচ্ছে এক ধরনের কি বলবো, যে পবিত্র রমজান মাসে এই শব্দগুলো না বলাই ভালো। সত্যি সত্যি উনি একজন হচ্ছে পলিটিক্যাল পার্টির, তিনি হচ্ছেন একজন দালাল, পরিষ্কার কথা দালাল, বিক্রির মালিক। ইনি ভেবেছেন যে ফুরফুরা শরীফের যারা সঙ্গে যুক্ত যারা, তারা ওনার কথায় ভোট দেবে, তা দেবে না এবার। এতদিন দিত, এবার আর দেবে না, কারণ দালাল বলে পরিচিত আমাদের তহা সিদ্দিকী সাহেব। দ্বিতীয় যেটা বিষয়, কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর প্রধান এবং এমএলএ, তিনি কথা বলেছেন, আধা ঘন্টা তাদের সঙ্গে কথা হয়েছে। তার ফল আমরা পেলাম ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন। আজকে অপার্থিব বাবু যে কথাগুলো বলছেন, উনি সব জায়গায় যান, বাধা কোথায়? বাধা তো কেউ নেই, কিন্তু বিশেষ পরিস্থিতিতে উনি যে যাচ্ছেন ফুরফুরা শরীফে 11 সাল থেকে এই পর্যন্ত প্রায় 14 বছর অতিক্রান্ত হয়ে গেল। একটা ফুরফুরা শরীফ তো ডানগনি বা হাওড়া থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত কোনো সম্প্রসারণের ব্যবস্থা করতে পারেননি, তিনি কোনো যোগাযোগ ব্যবস্থা করতে পারেননি। ইভেন উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও করতে পারেননি। সেই কারণে বলছি ফুরফুরা শরীফে কিছুই দেননি। আর যাচ্ছেন এটা একটা তোষণ করবার জন্য, কারণ জানে যে হিন্দুরা ইউনাইটেড হয়ে গেছে, সনাতনী হিন্দুরা ইউনাইটেড হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির প্রতি, তাই ওনার এখন মুসলিমদের ভোট দরকার। এই ভোট করবার জন্য, ভোট নেওয়ার জন্য ফুরফুরা শরীফের ওনার আগমন। এবার কোনো লাভ হবে না। ভারতের জাতীয়তাবাদী মুসলিম সমাজ, পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলিম সমাজ
এবার কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে, বিজেপির সঙ্গে থাকবে। এইবারে আজকে যাই বলুন না কেন, দিনের শেষে ভারতীয় জনতা পার্টিকে আমার মুসলিম জাতীয়তাবাদী মুসলিমরা ভোট দেবে। সেই কারণে ফুরফুরা শরীফে কেন, উনি যদি আপনার ওই দেওবন্দেও যান, উনি যদি বেরিলিতেও যান, উনি যদি ওই আপনার কি বলে কাদিয়ানেও যান, কোনো ফল হবে না। ফল একটাই, তৃণমূল কংগ্রেস বাংলা ছাড়ো, 26-এ বিজেপি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসছে। এই হলো অপার্থিবাবু, আপনার কেন মনে হচ্ছে যে আলীবাবু সবকিছু মুখস্থ করে এসেছেন? নবদ্বীপ হালদারের এই নিয়ে 3বার চাম খোলা হয়ে গেল। ওনারা 11 সাল থেকে দেখে আসছেন আমার দিকে। 21 সালে ইসকে বার 200 বার, 19 সালে ইসকে বার 400 বার। আমি আলীবাবু আসছি আপনার কাছে। আলীবাবু আপনাকে বলার সুযোগ দেব। অপার্থিবাবু আপনাকে ডেটা দিই না। আলীবাবুকে মুখস্থ 99 সাল থেকে 2011 সাল পর্যন্ত ওয়েট করছিলেন, আপনাদের মনে পড়ে না? ইসকে বার 200 বার করে দিচ্ছিলেন 21 সালে। এইবারে হবে, চিন্তা করবেন না। 21 সালে ইসকে বার 200 বার করেছিলেন। জনতা পার্টি আলীবাবু আপনি মুখস্থ বলবেন না, এমনি বলুন। জাতীয়তাবাদী মুসলিম ভাইরা বিজেপিকে এবারে ভোট দেবে, নিশ্চিত থাকুন। বিধানসভার পরে আপনি কিন্তু পক্ষে ভোট পাবো। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে তোষণের রাজনীতি দিয়েছে, এই তোষণ হতে যাচ্ছে, কোনো লাভ হবে না ফুরফুরা শরীফে গিয়ে। আলীবাবু, অপার্থিবাবু কিছু বলতে চাইছেন, আমি আগে ভালো করে শুনে নিই, তারপর অপার্থিবাবুর কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, আমি রতনবাবুর কাছেও যাবো। অপার্থিবাবু, আপনি তখন থেকে একটা কথা বলছেন যে আলীবাবু মুখস্থ করে এসেছেন এবং আলীবাবু তার বক্তব্য রাখছেন। অপার্থিবাবু, আমি এটা আপনাকে রিকোয়েস্ট করছি, আমাদের এখানে থাকা প্রত্যেক প্যানেলিস্ট আমার কাছে অত্যন্ত রেসপেক্টেড। এমন কোন মন্তব্য করবেন না যেই মন্তব্যকে অন্য কাউকে পার্সোনাল অ্যাটাক হয়ে যায়। আপনি কেন এটা বলছেন যে তিনি মুখস্থ করে এসেছেন? আলীবাবু, অপার্থিবাবু, আলীবাবু একজন বিজেপির মুখপাত্র, এটা বোঝার চেষ্টা করুন। প্রত্যেকের একটি নির্দিষ্ট রেসপেক্ট রয়েছে। আমরা যখন এখানে বসে রয়েছি, আমরা চেষ্টা করছি রেসপেক্ট দেওয়ার। আপনি এইভাবে কেন বলছেন? আপনার কাছে শুধু একটা প্রশ্ন রয়েছে, আপনার কাছে অবশ্যই যাবো, আমি আলীবাবুর কাছেও যাবো। অপার্থিবাবু, আপনি শুধু আমাকে একটি সমীকরণ বুঝিয়ে দিন সাধারণ দর্শকদের জন্য। আপনি বলছেন 2011 সাল, 12 সাল, 2016 সাল, প্রত্যেকটি সালেই তো তিনি হ্যাঁ, এটার মধ্যে রাজনীতিটা কোথায় রয়েছে? আচ্ছা, একটু আমি রাজনীতিটা বোঝানোর চেষ্টা করি। 2011 সাল তৃণমূল কংগ্রেস রাজ্যে এলেন। 2012 সাল স্পষ্টত বলা হয়েছিল 2011 সালে যেভাবে তারা জয়লাভ করেছে তার মধ্যে মুসলমান ভোটের পার্সেন্টেজ অত্যন্ত বেশি ছিল। সোজা সাপটা কথা, সোজাসুজি, সাদাকে সাদা, কালোকে কালো, বলতে কোনো দ্বিধা নেই। সরাসরি 2016 সাল বিধানসভা নির্বাচন, সেখানেও তার আগে আগে ফুরফুরা শরীফে তিনি পৌঁছে গেলেন। 2026 সাল আবারও বিধানসভা নির্বাচন, তার আগে আগে তিনি ফুরফুরা শরীফে পৌঁছে গেলেন। এবার আপনার সামনে একটি টেক্সট রাখার চেষ্টা করব, যেখানে আপনি বুঝতে পারবেন কেন এখানে আলোকপাত করা হচ্ছে। আমি পিসিআরকে একবার বলবো, ঠিক গতকাল বিকেল 5টার সময় আমরা একটি ডেটা দেখিয়েছিলাম, যেখানে কার্যত 70% ভোট 2019 সালে লোকসভা নির্বাচনে 70% মুসলিম ভোট তৃণমূলের আদতে গিয়েছে, অর্থাৎ তৃণমূলের দিকে গিয়েছে। সেই 70% ভোট কোথাকার? হিন্দুদের নয়, মুসলমান ভোট। অর্থাৎ এই মুসলমান ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আর ঠিক সে কারণের জন্যই এত দ্বিধা, এত দ্বন্দ্বের মাঝে শুধুমাত্র তোহা সিদ্দিকীকে খাতির করার জন্যই তিনি ফুরফুরা শরীফে পৌঁছেছেন। অস্বীকার করতে পারেন? আমরা একটু টেক্সট দেখাই, দেখুন 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 টেক্সট। খেলা হবে স্লোগান দিয়ে 21-এ ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস। তারপরে 26-এর নির্বাচনেও খেলা হবে স্লোগান দিয়ে মাঠে নামছে তৃণমূল। আপনারা দেখেওছেন 27-এর মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলীয় নেতাদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন কড়া হুঁশিয়ারিও দেন, আইপ্যাকের সঙ্গে কাজ করব। আমি পরের টেক্সট একটু দেখাতে বলবো পিসিআরকে, যেখানে কার্যত পার্সেন্টেজের কথা বলা হয়েছিল। 2026-এর লড়াই হবে আরো বড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আরো শক্তিশালী হবে এ লড়াই, খেলা হবে, বারংবার স্লোগান দিয়েছেন তিনি। 26-এ 215-এরও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল। তৃণমূলের মেগা বৈঠকে বার্তা অভিষেকেরও। দেখুন ভোট পার্সেন্টেজ একবার ভালো করে খেয়াল করে দেখুন। বিজেপি 57% হিন্দু ভোট পেল কত? 18। 2019 সালের লোকসভা নির্বাচনের সিনারিওটা আপনাদের সামনে রাখছি, সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ, যেখানে মুসলিম ভোটের 70% তৃণমূল কংগ্রেস পেয়েছিল, যার জন্য আসন সংখ্যা 22 এসে দাঁড়িয়েছে। দেখুন, আপনারা না চাইলেও হিন্দু মুসলমান ভাগাভাগি তো হচ্ছে,
এখানে কাজী নজরুল ইসলামের সেই বার্তা আর পৌঁছচ্ছে না এখন, যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা আর খাটছে না। অন্তত ভারতের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে লড়াইটা একেবারে সাম্প্রদায়িকতা চলে গিয়েছে, তা বলা বাহুল্য। 2016, 21 এবং 2019-এর ডেটার একবার ভালো করে দেখুন। বিজেপি, তৃণমূল দেখুন একবার, 43%, 12%, 31% এগিয়ে টিএমসি। কেন এগিয়ে? তার কারণ হিন্দু পার্সেন্টেজ এখানে কম গিয়েছিল। এবার দেখুন আস্তে আস্তে হিন্দু শতাংশ কিভাবে বিজেপির দিকে গিয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচন, 39% হিন্দু ভোটের এবং 50% হিন্দু ভোটের পার্সেন্টেজ চলে যায় বিজেপির দিকে, 11% বিজেপি এগিয়ে গেল। এবার 2019 সালটা দেখুন, কার্যত হিন্দু ভোট সরাসরি ট্রান্সফার হচ্ছে বিজেপির দিকে, 57% ভোট সরাসরি 25% এগিয়ে থাকছে বিজেপি। অর্থাৎ একদিকে যখন হিন্দুদের ভরাডুবি হচ্ছে তৃণমূল কংগ্রেসে, তখন উত্থান হচ্ছে মুসলমান সম্প্রদায়, আর ঠিক সেই মুসলমান সম্প্রদায়কেই তোষণ করতে হচ্ছে। তার কারণ ভোট ব্যাংক লাগবে, রাজনীতি করতে হবে, সিংহাসন বজিয়ে রাখতে হবে। এই কথাগুলো কারা বলছে জানেন? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আমরা বলছি না। আমার আপনার কথা নয়, সরাসরি রাজনৈতিক বিশ্লেষকের কথা। আমি সরাসরি অপার্থিব বাবুর কাছে যাব। এই যেটা আপনাদের সামনে রাখছি, কোনো জায়গায় ভুল মনে হচ্ছে? কোনো জায়গায় ভুল মনে হয়েছে? প্যানেলে থাকা প্রত্যেক গেস্টকেই আমি বলবো, প্রশ্ন করছি, কোনো জায়গায় ভুল মনে হয়েছে? কোনো জায়গায় ভুল মনে হলে অবশ্যই কারেকশন করে দেবেন। আমি অপার্থিব বাবুর কাছে যাব। অপার্থিব বাবু বলুন। কি বিষয়ে পার্সেন্টেজ, ভোটার পার্সেন্টেজ বলছেন? বলুন, মুসলমান তোষণ হয়েছে কি হয়নি? কেন মুসলমান তোষণ হবে কেন বলছেন? মুসলমান তো বাছাই করে নিয়ে ওনারা বেছে নিয়েছেন। ওনারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন, তাদেরকে বাছাই কেন হবে? কেন বলেন অপার্থিব বাবু? এখন আপনারা আঞ্চলিক দল, আমাদের বোর্ডে লেখা আছে, দেখবেন। লেখা থাকলে সবকিছু হয়ে যায় না অপার্থিব বাবু? আমরা যা দেখি তাতেই সবকিছু হয়ে যায়। যাই হোক, আমি বলছি মুসলিম ভোটটা, আমাদের মুসলিম ভোটাররা বেছে নিয়েছেন তৃণমূল দলকে। আচ্ছা, তৃণমূল দলকে বেছে নিয়েছেন, তো এটা তোষণ কেন বলছেন আপনি? বেশ, বেছে নিয়েছেন। এখানে তৃণমূল কংগ্রেস একেবারেই তোষণ করে। আমি দেখতে হবে তাহলে না, তাহলে বাবু, রঞ্জন বাবু এইটা দেখুন একবার, এটা আপনাকে দেখতে যাবো তাহলে। এটা কি হচ্ছিল তাহলে দেখান। এটা, হ্যাঁ, এটা কি হচ্ছিল দেখুন, এটা কি হচ্ছিল দেখুন। পিসেরকে একবার বলবো ফুল স্ক্রিন দেওয়ার জন্য, যদি সম্ভব হয়। একটু ক্যামেরার সামনে নিয়ে আসুন, কি দেখাতে চাইছেন দেখান। হ্যাঁ বলুন, এবার বলুন কি বলতে চাইছেন, বলুন কি বলতে চাইছেন। আমাদের শুভেন্দু বাবুর কথাগুলো শুনুন। শুনুন। শুভেন্দু বাবু তো আপনাদেরই লোক, কথা কিছু না হবে। শোনা যাচ্ছে না কিছু। অপার্থিব বাবু, আমাদের কাছে ঠিকঠাক সাউন্ড আসছে না আপনার। আমি বলে দিচ্ছি, আমি শুভেন্দু বাবু বক্তব্য রাখছেন, আমরা আপনার গান্ধীজির গলায় মালায় পরাই, আর নাথুরাম গডসকে বিজেপি তাদের গলায় মালা পরায় বিজেপি। আচ্ছা, উনি বলছেন যে দেওবন্দে প্রথম স্বাধীনতা সংগ্রামী আরম্ভ করেছিলেন ওনাদের নেতা শুভেন্দু অধিকারী বলছেন। প্রত্যেকটা এরকম হাজারো ভিডিও আছে। তাহলে আজ যিনি, মানে ওই যে আমাদের এর গানটা মনে পড়ে যায়, আজকে যিনি রামে আর কালকে তিনি বামে, আজকে এই জায়গাটা, তাহলে এগুলো ভিত্তিহীন কথা হচ্ছে না এগুলো? কিন্তু আজকে এই জায়গা আমি বলবো তোষণটা কেন বলছেন? আজকে তাদের যাদের ভোটারটা 18-র নিচে হতো, ফুরফুরা শরীফের উন্নয়ন কি হয়েছে? অপার্থিব বাবু, ফুরফুরা শরীফের কি কি উন্নয়ন হয়েছে আমাকে একটু বলতে পারবেন? ফুরফুরা শরীফ কোনোদিন যাইনি, আমি ঠিক বলতে পারবো না। বেশ, আমি এখানে কাছে যাব। বেশ, তাহলে বুঝতে পারবেন আমি কেন তোষণের কথা বলছি, কেন রাজনীতিতে তোষণের এই শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে বারংবার ফুরফুরা শরীফের ক্ষেত্রে। আমি একটু রতনবাবুর কাছে যাব। রতনবাবু বলুন। দেখুন অঞ্জনদা, অপার্থিব বাবু যেটা বলছেন যে মুসলিমরা, মুসলিম সমাজ ভালোবেসে বা দুহাত ভরে দিদিকে আশীর্বাদ করে যাচ্ছেন, কেন আশীর্বাদ করে যাচ্ছেন সেটা উনি বলতে পারলেন না। ওটা আমি বলে দিই আপনাকে। কারণ এই দিদি মোদির ভয় দেখাচ্ছেন মুসলিমদেরকে। আপনি দেখেছেন 21-এ নির্বাচনের সময় তিনি মুসলিম এলাকা তিনি বলেছেন যে এনআরসি আসবে। আপনি বলুন তাহলে, আপনি বলে নেন তারপর বলি। হ্যাঁ, এরকম বললে তো হবে না। আপনি তো খুব ভালো বলেন, আমি তো আমি বলছি
মোদি বাবু অত্যাচার করছেন না করেননি মুসলিম আমি বলি আরে আপনার সবাইকে কথাই সবার বলছি, বলার মাঝে কেন বলছেন? আপনার কথাই বলছি, একটু ধৈর্য ধরে শুনুন, অত মাঝখানে বললে হবে না। না বলুন। এটা হচ্ছে 2011-তে যে নির্বাচনটা হয়েছিল, অঞ্জনদা একটু পিছন, যেহেতু আপনি 11 সাল নিয়ে আসছেন, 12 সাল যেতেই হচ্ছে নিয়ে তো, আসছেন, যেতেই 16 সাল হচ্ছে। নিয়ে আসছেন, হ্যাঁ, যেহেতু 11তে যখন নির্বাচন হলো, আপনি জানবেন যে এই বামফ্রন্টের বিরুদ্ধে আমরা ওই দিল্লিতে একটা ইস্যু নিয়ে কিন্তু আমরা সমর্থন প্রণব মুখার্জি এবং ম্যাডাম সোনিয়া গান্ধী কিন্তু মমতা ব্যানার্জিকে হেল্প করেছিল, সবাই জানেন। এবং তারপরে কিন্তু 11তে আমরা ক্ষমতায় আসি, জোট সরকার ক্ষমতায় আসে, তৃণমূল এবং কংগ্রেস। তারপরেই কিন্তু ওখান থেকে কিন্তু কংগ্রেস কিন্তু দিদির আর ভালো লাগে না, কংগ্রেস সরে যায়। এইবার তারপরে কি হলো, 2016 সালের নির্বাচনে আমরা কি করলাম, বামফ্রন্টের সাথে জোট করে কিন্তু আমরা কিন্তু লড়াই করলাম। তখন দিদি দেখলো যে প্রত্যেকটা আমরা কিন্তু 77টা 78টার মতো এমপি পেয়ে গেছে, এমএলএ পেয়ে গেছিলাম পশ্চিমবাংলায়। বিরোধী দল আমরা তখন, আব্দুল মান্নান তখন বিরোধী দলের নেতা। দিদি দেখলো যে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি, তখন তিনি করলেন কি, যে সুকৌশলে কংগ্রেস দলটাকে, তখন কিন্তু দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারে চলে এলো 14তে। নরেন্দ্র মোদী আসার পরেই কিন্তু দিদি দেখলো যে পশ্চিম বাংলাতে যদি টিকে থাকতে হয়, তাহলে মুসলিম ভোটটাকে কংক্রিট করতে হবে, আমার দিকে আনতে হবে। কি করে আনতে হবে? কারণ মোদী হচ্ছে একটা সাম্প্রদায়িক শক্তি, ভারতবর্ষের মসনদে বসেছে, সমস্ত রাজ্যগুলো দখল করতে শুরু করেছে। সেই ভয়টা দিদি এখানে দেখাতে লাগলো যে এনআরসি হবে, সিএ হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তখন কিন্তু মুসলিম সমাজের মাসিয়া হয়ে দিদি রুখে দাঁড়ালেন নির্বাচনী প্রচারে গিয়ে, যে মুসলিম ভাইরা চিন্তা করো না, আমি থাকতে কোনো মুসলমানকে এই বাংলা থেকে কোথাও পাঠাবো না। মুসলিম সমাজ, রতনবাবু, আপনিও বিশ্বাস করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জুজুটা দেখাচ্ছেন, অর্থাৎ বিজেপি কার্যত মুসলমানদের কোনোভাবেই ডিপ্রাইভ করছে না, অর্থাৎ যে নাড়াটা বারংবার আপনারাও বলেন যে মুসলমান বিরোধী হতে পারে বিজেপি, সেটা আপনি কার্যত নস্যাৎ করলেন? একদম বলি অঞ্জন দা, এইখানটাতে এবার আমাদের ভূমিকাটা বলি, ধর্মনিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল আমরা, এবার দেখুন অঞ্জন দা, দুটো রাষ্ট্র শক্তি যখন, রাষ্ট্র পাওয়ার যখন চলে আসে অঞ্জন দা, তখন যে সমস্ত, আমরা যেহেতু বিধানসভায় শূন্য, আমরা কিন্তু লড়াই করে যাব। কারণ আপনাকে এই কথাও বলি, যখন দিল্লিতে যেহেতু আমাদের 45 থেকে 100টা হয়েছে এমপি, মানুষের কিন্তু কোথাও আস্থা বিশ্বাস ফিরছে যে ভারতবর্ষে কংগ্রেস কিন্তু আবার তার ক্ষমতায় কিন্তু আস্তে আস্তে আসছে। তখনই দেখুন যে যেই মোদির অত বড় মানে সাম্প্রদায়িক উগ্র মানসিকতা ছিল, সেটা কিন্তু কোথাও কমে আসছে। দিদিও কোথাও বুঝতে পেরেছে যে ধর্মনিরপেক্ষ শক্তি পশ্চিম বাংলায়, আপনি দেখলেন কয়েকটা ঘটনা ঘটেছে, সেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলুন বা আমাদের যারা জাতীয় কংগ্রেস বলুন, তারা কিন্তু এই সাম্প্রদায়িক শক্তি দুয়ের বিরুদ্ধে কিন্তু মাঠে নেমে পড়েছে। কোথাও জানো রতনবাবু, আপনাকে একটু মনে করানোর চেষ্টা করবো, এই যে কিছুদিন আগে সিপিআইএম এর একটি সভা হলো, সেখানে কার্যত কথামৃতের ছবি দেখা যাচ্ছে, সেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি দেখা যাচ্ছে। আমি বলছি, কে ধর্মনিরপেক্ষ একটু বলুন তো? বলি অঞ্জন দা, ধর্মনিরপেক্ষ এটা সিপিএম পার্টির ব্যাপার, ওদের পার্টির মধ্যে। যে আপনি এক্ষুনি কিছুক্ষণ আগে বললেন সিপিআইএম এর কথা, এখন যে সিপিআইএম এর কি একটু হয়তো আপনার মনে হলো ত্রুটি বিচ্যুতি হয়েছে, অমনি সিপিআইএম আলাদা দল হয়ে গেছে। এই বিষয়গুলো কেন রতনবাবু? শরিক দল যখন হয়েছে, তো শরিক দলের দায়টাও তো নিতে হবে। কেউ যদি নিয়ে আসে ঘাড়ে করে কাউরি পতাকা, পার্টির তো স্ট্যান্ড সেটা না, হাজার হাজার লাখো লাখো মানুষ কেউ যদি একটা নিয়ে আসে পতাকা বা কিছু। আজকে যেটা বলতে যাচ্ছিলাম যে আইএসএফ এর কথা আপনি বলেছেন অঞ্জনদা, আইএসএফ এর প্রসঙ্গে আসি। আইএসএফ কে সাথে দিদি কিন্তু কদিন আগে একটা বৈঠক করেছে নবান্নেতে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে ওই ভাইজান আর হচ্ছে দিদি কিন্তু ফুরফুরা শরীফে ওরা দেখা করেছে। আইএসএফ এমন একটা রাজনৈতিক দল অঞ্জনদা, আপনার মনে থাকবে, এরা একটা সেকুলার পার্টি বলছে, কিন্তু মেনলি কিন্তু এরা একটা মুসলিম অধ্যুষিত, বিশেষ করে যারা ভাইজান আছেন তাদেরকে কিন্তু উনি কিন্তু সেই ইসের, আমরা যেহেতু ব্রিগেডে একটা সভা হয়েছিল, সেখানে কিন্তু আমরা কিন্তু আইএসএফ এর সাথে কোনো সময় জোট করিনি। কিন্তু দিদি দেখছে যে এখন যেহেতু মুসলিম ভোটটাকে যাতে বিভিন্ন অংশে যাতে ভেঙে না যায়, মুসলিম ভোটটা যেন বিভিন্ন অংশে, আইএসএফ বলুন, মিম বলুন, এই যে যারা মুসলিম
দল যেগুলো, সেগুলোতে যাতে ভোটটা না ভাগ হয়ে যায় তাই তাকে ম্যানেজ করার চেষ্টা করছে। এটা অবাক হওয়ার কিছু থাকবে না অঞ্জন দা, যদি আইএসএফ আর মমতা ব্যানার্জি একসাথে মিলে ঝুলে বিধানসভা নির্বাচন লড়াই করে, এটা তো অবাক হওয়ার কিছু নাই। কারণ আপনি আমাকে একটা বিষয় শুধু একটু বুঝিয়ে দিন। আপনি বলছেন যে আইএসএফ এর সঙ্গে আপনারা কোনো রকম জোটবদ্ধ করেননি, কোনোদিনও আপনারা মেশেননি। আমার এখনো সেই ছবিটা মনে পড়ছে, ঠিক যে সময়কার কথা আপনি বলছেন, ব্রিগেডের সভা থেকে অধীর রঞ্জন চৌধুরী পাশেই দাঁড়িয়ে রয়েছেন, কার্যত তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে আমি যদি খুব ভুল না হই আব্বাস সিদ্দিকীকে পাশে দাঁড় করিয়ে দেওয়া হলো, যদি আমার খুব স্মৃতি বিভ্রাট না হয়। অর্থাৎ কার্যত যেখানে যেখানে যে শরিক দলের কথা আপনারা বলছেন যে আপনারা আইএসএফ এর সঙ্গে কোনোদিনও জোটবদ্ধ করেননি, অধীর রঞ্জন চৌধুরী সত্যি সত্যি জোটবদ্ধ করেননি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইএসএফ এর দিকে আপনারা আঙুল তুলছেন সেই আইএসএফ তো অনুঘটকের কাজ করছে সিপিআইএম এর দিকে, সিপিআইএম এর সঙ্গে তো তারা শরিক হয়ে বসে রয়েছে। তাহলে দুয়ে দুয়ে চার হচ্ছে কি? আমার কথা হলো, প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে সিপিআইএম কে আপনারা শরিক দল মনে করছেন না, তাহলে না 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 শুনুন, আপনি একটা জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন অঞ্জন দা। আমি বলছি কোথায়, আমি তো ফ্যাক্টের কথা বলছি। সিপিএম এর সাথে তো আমরা জোট করেছি, আমরা তো অস্বীকার করি না। আমরা যেটা করি সবার সামনে আপনাদের মিডিয়া চ্যানেল, তাহলে আপনি স্বীকার করে দিন যে সেকুলার নয়, সিপিআইএম সেকুলার নয়, সিপিআইএম তাহলে সেকুলার নয়। না না শুনুন, আপনাদের সামনে বসে আমরা সমঝোতা করেছি, নির্বাচনী সমঝোতা করেছি, 2021 করেছি, 16 তুলেছি, জলের মতো পরিষ্কার। আমরা বিরোধী দল ছিলাম, সেখানে সিপিএম ছিল, সিপিএম এর সাথে আমাদের জোট এখনো আছে, আমাদের জোট ভাঙেনি। না না, আপনি শুধু আমাকে একটু স্পেসিফিক উত্তরটা দিয়ে দিন না যে সিপিআইএম তাহলে মোটেই সেকুলার দল নয়, তারা ধ্বজা ধরে রয়েছে, তারা বোঝানোর চেষ্টা করছে তারা সেকুলার, কিন্তু আদৌ তারা সেকুলার নয়। এই একটি কথাও তো শোনা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্ষেত্রে, অনেক কিছু শোনা যায়। আপনি একটু বলুন। আপনি একটা ছবি দেখে এই ধরনের এই কথা বলছেন, যে একটা ছবি মিছিলের মধ্যে নিয়ে এসেছেন। না না, কি আশ্চর্য! তাহলে আপনারা মেনে নিচ্ছেন তো যে ধর্মই শেষ কথা বলছে? আমাকে বারংবার রবি ঠাকুরের কথা টানতে হবে, তখন কথামৃত কেন আনতে হচ্ছে? ব্রিগেডের বৈঠকে কথামৃতের কি তাৎপর্য আমাকে বোঝান। আমরা শুনতে চাই, একটু বলুন, আপনার মুখ থেকে ওটা ভালো লাগে। আমি বলছি যে দেখুন, এসইউসিআর মতো পার্টিটাকে দিদি কিন্তু একটা এমএলএ তৈরি হয়েছিল, যখন কাজের সময় কাজী আর কাজ ফুরালে পরে আর দিদি তাকে মনে রাখে না। আজকে যে যাদেরকে নিয়ে আজকে ফুরফুরা শরীফে যাচ্ছেন, আমরা তো বলবো যে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি। আপনি ফুরফুরা শরীফে দান করছেন, সব করছেন। আজকে একটু এড়িয়ে যেতে চাইলেন শরিক দলের কথা যখনই উঠেছে। আমি আলীবাবুর কাছে যাবো। আলীবাবু কার্যত রতনবাবু একটু বোধহয় এড়িয়ে গেলেন, হাসছেনও তিনি, একটু এড়িয়ে গেলেন, তার কারণ সিপিআইএম এর সম্বন্ধে বলতে হচ্ছে, একটু অস্বস্তিতে পড়েছেন। আলীবাবু বলুন। দেখুন, আপনারা যে বিষয় নিয়ে আসছেন, ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের গমন উপলক্ষে বা আগমন উপলক্ষে, আমি তার পরিষ্কার নিবন্ধে পরিষ্কার করে বলে দিয়েছি, আমার দল পরিষ্কার করে বলে দিয়েছে, এটা একটা তোষণ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই তহা সিদ্দিকের কাছে গিয়েছেন। তহা সিদ্দিকের বক্তব্য আমরা বিগত সময় বহুবার দেখেছি। উনি বিভিন্ন সময় ভোটের সময় এসে তিনি কিছু উত্তেজিত কিছু বক্তব্য রাখেন, পরবর্তীতে হুট করে তিনি বিলিয়ে যান মানে তিনি বিভিন্ন ভাবে উপকৃত হন। আপনি একটু লক্ষ্য করবেন অঞ্জন বাবু, এখানে অপ্রাপ্তিব বাবু যায়নি ফুরফুরা শরীফে, আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার জন্য। আমি ফুরফুরা শরীফে গিয়েছি, সেখানে দেখুন ফুরফুরা শরীফের যারা আপনার যারা হচ্ছে যারা রয়েছে, যেমন তহা সিদ্দিকী রয়েছে, ওনার ভাই রয়েছে, ওনার দাদা শরীফ রয়েছে, এরা যারা রয়েছে এদের বাড়িগুলোর দিকে তাকান, এদের বাড়িগুলোর দিকে তাকাবেন, একটা সাধারণ বাড়ি, কিন্তু তহা সিদ্দিকীর বাড়ির দিকে যান, উনি কিন্তু আলাদা হয়েছেন। এবং আলাদা হওয়ার পর দেখুন, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরে, ওই যে বললেন 2011, 2012, আবার 2016, এই যে তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাওয়ার পর তহা সিদ্দিকীর রাজপ্রাসাদ তৈরি হয়েছে এবং প্যালেস তৈরি হয়েছে। এই যে কারণটা, এটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। নিশ্চিত কথা দিচ্ছি আপনার কাছে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসলে প্রথম তদন্তটা হবে ওই ফুরফুরা শরীফের তহা সিদ্দিকীর কেন এত ডেভেলপমেন্ট হলো, কেন এত আসমান জমিন ফারাক হয়েছে তার আত্মীয় স্বজন সহ তার, এই ব্যাপারটা কিন্তু আপনাকে ভাবতে হবে। সেই জন্য তহা সিদ্দিকী হচ্ছে, আমি এর আগেই বলেছিলাম, তিনি একজন রাজনৈতিক, তিনি একজন ভোট ম্যানেজার, রাজনৈতিক ভোট ম্যানেজার। কেন? তিনি বিভিন্ন ভাবে তার সম্প্রদায়কে ভুল বুঝিয়ে এতদিন তৃণমূলকে ভোটটা দেওয়াতেন। এবার আর কোনো কাজ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বেকায়দায় পড়েছেন। তিনি দেখছেন একদিকে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা যখন একবারে ঐক্যবদ্ধ হচ্ছে, আপনার কথা অনুযায়ী 57% হিন্দু ভাইরা এক হয়েছে, আর মাত্র কয়েক শতাংশ এক হলেই
বিজেপি হিন্দু সম্প্রদায় এবং জাতীয়তাবাদী মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোটে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। আর সেই ভয়ে ভীত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের তহা সিদ্দিকে ধরবার চেষ্টা করছেন, তার সম্প্রদায় কয়েক লক্ষ মানুষকে তার ভোটে যুক্ত করবার জন্য। কিন্তু এটাতে কোনো কাজ হবে না। আর সিপিএম আর কংগ্রেসের যে অ্যালায়েন্স, রতনবাবু যেটা বলছেন, আপনারা দেখেছেন যে এই পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেসের অ্যালায়েন্সের ফল কংগ্রেসের পক্ষে সম্পূর্ণরূপে হিতে বিপরীত হয়েছে। সিপিএম তো অবশ্যই তার বিপরীত হয়েছে, কংগ্রেসও একই সঙ্গে ডুবছে। কারণ মালদা মুর্শিদাবাদ আমরা দেখলাম যে কংগ্রেস বিলীন হয়ে গেল সিপিএম এর সঙ্গত রাখার জন্য। কেন? যে সিপিএম 35 বছরের শাসন করার পর 19,000 সাধারণ মানুষকে খুন করেছে, তার মধ্যে কংগ্রেসের পরিবার অনেক বেশি। যে সিপিএম 35 বছর শাসন করার পর যে নীতি নিয়েছিল বাধ্য হয়ে কংগ্রেস, আজকে তারা কিন্তু আজকে সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। কেন? বিজেপিকে আটকাবার জন্য। দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর ক্ষমতা নেই, দিল্লিতেও বিজেপিকে আটকানোর ক্ষমতা নেই। এই যে ইন্ডি জোট গঠন করেছেন দিল্লিতে মমতা, তৃণমূল এবং সিপিএম সবাই মিলে পশ্চিমবঙ্গে কিভাবে করবেন আলীবাবু, কিভাবে করবেন? রাজ্য সভাপতি কে হবেন সেটা নিয়েও এখনো বিস্তর জল্পনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কার্যত দিলীপ ঘোষ বলুন, সুকান্ত মজুমদার বলুন, শুভেন্দু অধিকারী বলুন, প্রত্যেকে তো ভরাডুবিতে রয়েছেন। তারা তো হাঁসফাঁস করছেন কি করে সংগঠনটাকে স্ট্রং করবেন, কি করে করবেন আপনারা? নির্বাচনের আগে আপনাদের কি করে করবেন আপনারা? কাউকে ভাবতে হবে না, আমাদের সংগঠন যথাযথভাবে রয়েছে। আমাদের সংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের মাথার উপর রয়েছে অভিভাবক হিসাবে, এবং বাংলার মানুষ রয়েছে আমাদের সঙ্গে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সংগঠনের তৈরি হবে। প্রশ্ন করতে চাইছেন পশ্চিমবঙ্গে এক লাইনের একটা প্রশ্ন আলীবাবুকে, যে আচ্ছা আলীবাবু, যে এই যে ইফতার পার্টি, আপনি রোজদার লোক এবং আপনাদের যে এই মাসটা, আমরা যেরকম ধরুন বললাম যে আমরা ইফতারে যাই, ইফতার করি টরি, আপনাদের বিজেপি পার্টি পশ্চিমবাংলায় না, বিজেপি ইফতারে পছন্দ করে না। পছন্দ করে না। কোন সম্প্রদায়কে কোন সম্প্রদায়ের ধর্ম নিষ্ঠাভাবে পালন হোক এটা আমরা চাই। মুসলিম সমাজের ধর্ম নিষ্ঠার সহিত পালন হবে এটা বিজেপি চায়, কিন্তু আমরা ভেকধারী হিসাবে আমরা যাই না। হিন্দু ধর্মটাই করেন তো। আমাদের বিরোধী দল নেতা দেখবেন কোথাও কোথাও টুপি পরে ওই রকম কিছু বলতে চাইছেন? রতনবাবু বলুন, আলিবাবু প্লিজ আসছি, আলিবাবু অপার্থবাবু দুজনের কাছে আসবো, ডিবেট করার সুযোগ পাবেন। রতনবাবুর কাছে একটু আসতেই হচ্ছে। রতনবাবু বলুন। আমরা ইফতারে অংশগ্রহণ করব এটা আমরা নয়, বিজেপি এই কালচারে বিশ্বাস করে না। বেশ আলিবাবু আমাকে রতনবাবু কাছে অতি দ্রুত যার যার তারা ঠিক মতন করুন। রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। 1 মিনিট সময় আমাকে টাইম কই, আমাকে টাইম দিতে হবে অঞ্জনদা। এরকম অবশ্যই সুযোগ দেব, হবে না। না না আউট করছি না, ডোন্ট ওয়ারি আমি সুযোগ দেব। রতনবাবু বলুন, রতনবাবু এখন 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না 1 মিনিট থাকবে না, আমার এইটা এই অডিওটা শুনুন। আমি বলছি, আমি অপার্থবাবু আপনাকে বলার সুযোগ দেব, প্রত্যেককে বলার সুযোগ দেব, কেউ অভিযোগ করার সুযোগ পাবেন না। রতনবাবু বলুন। অবশ্যই দেব। রতনবাবু বলুন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, আমি বলি যে দেখুন, ভারতীয় জাতীয় কংগ্রেস ধর্মনিরপেক্ষতার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে রাজি আছি। পশ্চিম বাংলার মতো একটা জায়গাতে যে ধরনের রাজনীতি বাতাবরণ তৈরি হয়েছে বিগত কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িকতার একটা মেরুকরণের রাজনীতি পশ্চিম বাংলায় প্রবেশ করে গেছে। এখান থেকে আমরা এখান থেকে বলতে চাই আপনার চ্যানেলের মধ্যে দিয়ে যে পশ্চিম বাংলায় যত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আসুন না আমরা সবাই মিলে সেই রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ যেরকম ভাবে আমরা রোধ করেছিলাম, এই বাংলাকে ভাঙতে দিইনি। সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, আত্মীয়তার সম্পর্ক, আমাদের হিন্দু মুসলমান সব মিলেমিশে একসাথে থাকি। কোথায় বুদ্ধিজীবী মানুষ আপনারা কই সুশীল সমাজের মানুষ? আপনারা বেরিয়ে আসুন। সংক্ষেপে আমরা বলতে চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সুশীল সমাজের মানুষ কোন রাজনৈতিক রং না দেখে এই বাতাবরণটাকে, এই যে দূষিত বাতাবরণ পশ্চিম বাংলায় চলছে, সেটা থেকে বাঁচার জন্য আপনারা এই পশ্চিম বাংলার মানুষকে পথ দেখান। আপনাদের রাজনীতি করতে হবে না, সুশীল সমাজ, বুদ্ধিজীবী মানুষ আপনারা বেরিয়ে আসুন। এখানে আমি আপনাদের সামনে একটি বক্তব্য রাখতেই হচ্ছে, সবার কাছ থেকে সময় চেয়ে অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বক্তব্য রেখেছেন এই বিষয়ে একটু রাখছি, দেখুন। ভোট দরকার। এখন ফুরফুরা কথা মনে পড়ে, ফুরফুরায় গিয়ে হাওয়া খাবে, ঘুরবে,
নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পেছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। তোহা সিদ্দিকী একসময় ওদেরই লোক ছিল, তোহা সিদ্দিকী তৃণমূলের হয়ে প্রচার করেছিল, এখন তোহা সিদ্দিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল। শুনতে পেলেন অধীররঞ্জন চৌধুরী কি বলেছে। আমি এখানে অপার্থিবাবুর কাছে যাবো। অপার্থিবাবু, আপনি কি শোনাতে চাইছেন সেটা ধরে 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দুটো তিনটে প্রশ্ন আমাকে বলতেই দেননি আপনি। প্রথম কথা হচ্ছে একটা অডিও শুনিনি, হিন্দু নাকি দেখুন তো এটা কিনি বলছেন। একজন ভোটার হিসাবে চ্যালেঞ্জ করতে পারি, ভোটার হিসাবে আপনি আসুন, বগাচা বালসে নিয়ে যান। আর মুসলিম আমরা যা যা লিডার পেয়েছি, ওই দেবেন তো জীবনের তোর বাপ তুই তোর মুসলিম যদি আরো 10 বছর ঘরে ঘরে হিন্দুরা তৈরি আছি, ওখানে তুই গালে গালে যুদ্ধ করার জন্য। ধার্মিক ব্যাপারে এই রোজার মাসে বিজেপি লেগে পড়েছে। আচ্ছা, অনেকটা ইনি একজন হিন্দু ভাই এটা বলছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে অঞ্জনদা, ওই রাজনীতিটা কি নিয়ে? অঞ্জনদার মুখটা দেখতে পাচ্ছেন, রাজনীতি কি নিয়ে করবে? রাজনীতি অঞ্জনদা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি রাজনীতি চলছে, হ্যাঁ, রাজনীতিটা কি নিয়ে করবে? 1 মিনিটের কথার আগে আমি বলে দিই, আমার 1 মিনিটের কথা হচ্ছে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেটা করছেন, রাজধর্ম পালন করছেন, তিনি বৈষম্যহীন ভাবে প্রত্যেকটা ধর্মের ধর্মস্থানে প্রতিনিয়ত প্রত্যেক বছর ধারাবাহিক ভাবে যান, আজকে তাই গেছেন। আর যেটা বলছেন যে রাজনীতি কি নিয়ে করবে, ভোটার নিয়ে তো রাজনীতি। আপনি রাজনীতিটা কে ভোটার ছাড়া রাজনীতি করে, এইটা যদি আমাকে কেউ বুঝিয়ে দেন। আপনি স্বীকার করছেন, বুঝে গিয়েছি আপনি স্বীকার করছেন। আমি আলিয়াবুর কাছে যাব। রঞ্জনদা, আমি বলছি রাজনীতি ভোটার, এই যে হিন্দু ভোট আমরা হিন্দু সনাতন, এটা কি রাজনীতি হচ্ছে? অবশ্যই রাজনীতি হচ্ছে। আমরা বারংবার বলছি সাম্প্রদায়িক রাজনীতি বিজেপিও করছে, তৃণমূলও করছে। অকাট্য যুক্তি স্বীকার করছেন তো সেটা যে আপনারা করছেন, কিন্তু ধারাবাহিকভাবে আপনারাও স্বীকার করছেন, তাহলে বলছেন না আপনারাও করছেন তো সাম্প্রদায়িক রাজনীতি করছেন, 100 বার করছেন, আপনারা করছেন, বেশ স্বীকার করছেন। তাহলে আমি আলিয়াবুর কাছে যাব। আলিয়াবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ভারতীয় জনতা পার্টি শোষণ রাজনীতি বিশ্বাস করে না এবং প্রশ্রয় দেয় না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তহা সিদ্দিকের কাছে গেছে। এটাও শুনিলেন, তহা সিদ্দিকী তৃণমূলকে বারবার ব্ল্যাকমেলিং করবার চেষ্টা করছে, নিজের সম্পদ বৃদ্ধি করছে এবং ফুরফুরা শরীফের সাধারণ মানুষকে বঞ্চিত করছে। এটাই হচ্ছে তহা সিদ্দিকীর নীতি এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। একই সঙ্গে আমরা বলতে চাই, আমরা মুসলমান সমাজের যে রোজা উৎসব হচ্ছে, সেই জন্য রমজান মাসকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হিজাব মাথায় পরে, টুপি মাথায় পরে আমরা কখনো ইসলাম ধর্মকে অপমান করতে চাই না। ইসলাম ধর্মকে যথেষ্ট পরিমাণে আমরা সম্মান জানাই। তাদের উৎসব শান্তিতে প্রতিপালিত হোক এবং সম্মান জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে আমরা তার জন্য ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টি সমস্ত ধর্মকে একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি আমরা। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টাইটি বাংলায় আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পড়বেন, এবং শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না, কোন রাজনীতিবিদ কিভাবে তার ধর্মকে সম্প্রসারণ করবেন কিংবা কিভাবে তার ধর্মকে মানবেন, মান্যতা দেবেন, অন্য কোনো ধর্মকে মান্যতা দেবেন, তা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আলোচনা যখন সম্প্রদায়ভুক্ত হয় তখন প্রশ্ন ওঠে শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায় কেন। যখন আমরা ভারতের কথা বলি তখন সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন প্রত্যেকে রয়েছে। তাদের প্রত্যেকের উন্নয়নের কথা বলা মানেই ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও বেশি সুদৃঢ় করা। কিন্তু সেই বিষয়ে সত্যিই কি রাজনীতিবিদদের নজর রয়েছে, রাজনৈতিক নেতাদের নজর রয়েছে? এ প্রশ্ন ছেড়েই আজকের এই শো শেষ করছি। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়। নমস্কার।